আমি যখন পিআইবির এই পুরো নোটিশটাকে পড়লাম, তোমরা অলরেডি হয়তো পড়েছো, অনেক হিন্দি মিডিয়াম যে চ্যানেলগুলো আছে ইউটিউবে তারা অলরেডি দেখিয়েছে, ঠিক আছে। কিন্তু মুশকিল হচ্ছে অনেক বেঙ্গলি যারা স্টুডেন্ট তারা বলছে স্যার আমরা হিন্দি বুঝতে পারছি না, আপনি একবার এক্সপ্লেন করুন। তাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এখানে রেলওয়ে কী করেছে, রেলওয়ে বলেছে যে 2025-26 রেল কী কী মহান কাজ করেছে সেইগুলো রেল বেসিক্যালি তুলে ধরেছে, ঠিক আছে। তো আমি এটা কথা বলি, এটা হচ্ছে কী জানো তো, অর্থাৎ তুমি ধরো কোনো দোষ করেছো এবং তুমি বলতে চাইছো বা তুমি কোনো ফল্ট করেছো, দোষ তো বলবো না, তুমি কোনো ফল্ট করেছো, তুমি কোনো এরর করেছো, তুমি কোনো ব্লান্ডার করেছো, ঠিক আছে, এবং সেই ব্লান্ডারের বিপক্ষে তুমি জাস্ট কতগুলো যুক্তি খাড়া করছো এবং বলছো যে এটা হয়তো ব্লান্ডার, কিন্তু আমি তো আগে এত ভালো ভালো কাজ করে এসেছি। পয়েন্ট টু বি নোটেড, এখন আমরা টিচাররা, আমরা ছাত্ররা, আমাদের ছাত্রবর্গরা এমন একটা স্ট্যান্ডার্ডে দাঁড়িয়ে আছে যেখানে রেলের যে মিস্টেকগুলো আছে, যে ব্ল্যাক পয়েন্টসগুলো আছে, সেগুলো এত বড় লাগছে যে রেলওয়ে কী কী করেছে সেটা ছোট হয়ে আসছে। এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি বলতে চাই। এখানে রেলওয়ে বলছে যে 1.8 লাখ ভ্যাকান্সি অ্যানাউন্স করা হয়েছে 2024 থেকে, সিন্স 2024। এটার মানে হচ্ছে 2024 থেকে 2025 এখনও যায়নি। সো আমি একটা বিশাল বড় কাজ করেছি, আমি ইয়ারের মধ্যেই, অর্থাৎ আমি একটা বছর শেষ হওয়ার আগেই আমি কিন্তু 1 লাখ, মানে 1.08 লাখ ভ্যাকান্সি আমি কিন্তু দিচ্ছি তোমাদের। একটা জিনিস ভালো করে ভাবো, রেলের মতো রিক্রুটমেন্ট সিস্টেম যেখানে শুধুমাত্র গ্রুপ ডি পোস্টে লাখ ভ্যাকান্সি রয়েছে, সেখানে ওভারঅল রেল বলছে 1.08। তার মানে কি, তার মানে আমি একটা মহাসমুদ্রের মধ্যে একটা বিশাল বড় নদীকে ঢেলে দিচ্ছি। নদী বড়, কিন্তু মহাসমুদ্রের মধ্যে নদীকে দেখতে কত ছোট লাগে, ব্যাপারটা সেরকম লাগছে নাকি? এটা আমাকে ফার্স্ট একটু ভালো করে বলো। লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছে সেটা 2019-এ হয়েছে, 2019-এর পরীক্ষা 2022-এ হয়েছে, এইভাবে কেসটা চলেছে। এবারেও তোমরা এনটিপিসি 2025-এ যে পরীক্ষাটা দিচ্ছ, আমরাও রিজনিং করার সময় 2025 হেডিং করছি, বাট বেসিক্যালি ওটা 2024-এর। তার মানে 1 ইয়ার পরীক্ষা পদ্ধতি হওয়াতে লাগছে। এটা নিয়ে রেলের সাফাই কি, যে ইয়েস এত বড় পরীক্ষা ডেফিনেটলি সময় লাগবে, ডেফিনেটলি অ্যারেঞ্জ করতে টাইম লাগছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ভালো করে বোঝো, যে তোমাকে যে টাকাটা রেল ফেরত দেয় সেই টাকাটা কিন্তু 1 ইয়ার 2 ইয়ার পরে তোমাদের অ্যাকাউন্টে ব্যাক আসছে। এটার মানে সেই 1 ইয়ার 2 ইয়ার ধরে সেই টাকাটা তো একটা জায়গায় থাকছে, সেটা কেন এক্সামের ঠিক পরেই ফেরত দেওয়া হচ্ছে না? সেটা তো জনগণের টাকা। ওই টাকাটা নিয়ে তো জনগণ বা আমাদের স্টুডেন্টরা ব্যাংকে ইনভেস্ট করতে পারে, সেটা কেন অন্য একটা পার্টির কাছে থেকে যাবে? আমার বক্তব্য এইটা, এটা একটা মেন একটা, এটা একটা অন্যতম ফ্যাক্টর, এটা অন্যতম, এটা ডেফিনেটলি লেস ইম্পর্ট্যান্ট, কারণ ওই টাকাটার ইম্পর্টেন্স কম। কিন্তু আমি টাকাটার ইম্পর্টেন্স নিয়ে কথা বলছি না, টাকাটার ভ্যালু নিয়ে কথা বলছি না, আমি বলছি সেটা ওইখানে থাকবেটা কেন, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি বলবো 1 বছর 1.5 বছর ধরে সেটা শেয়ার মার্কেটে খাটানোর পর সেটা যখন ব্যাক করা হচ্ছে ওই হিউজ মানি, সেটা তো কোনো একটা নির্দিষ্ট মিনিস্ট্রির কাছে থেকে যাচ্ছে, সেটা তো পাবলিক মানি, সেটা ওইভাবে নেওয়াটা কি ঠিক? এটা গেল 1 নম্বর পয়েন্ট, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি এখানে যৌক্তিকতার প্রশ্ন রাখছি, আমি এখানে ভ্যালুর প্রশ্ন রাখছি না। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে, আমার 2019-এ আমার লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে, 2024-এ আমার রেলওয়ে গ্রুপ ডির ভ্যাকান্সি এসছে, তাহলে এই যে আমার টোটাল 6 ইয়ার, 2025-এ ভ্যাকান্সি এসছে, এই যে 6 ইয়ার, 2024-এ ভ্যাকান্সি আসছে, 2025-এ এসছে, এই যে 6 ইয়ার, আর এনটিপিসির ক্ষেত্রে এই যে জাস্ট 5 ইয়ার, এই 5 ইয়ার 6 ইয়ারের গ্যাপে এত কম ভ্যাকান্সি কি মেনে নেওয়া যায়? এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। তো রেল যেটা এখানে বলছে সেটা বেসিক্যালি কী করছে, একটা বড় ব্ল্যাক হোল তৈরি হয়েছে, সেই ব্ল্যাক হোলটাকে এখন প্রলেপ দেওয়া হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, ব্ল্যাক হোলে প্রলেপ মারলে ব্ল্যাক হোল প্রলেপও কিন্তু গিলে নেয়, ঠিক আছে? সেই ব্ল্যাক হোলের ওপর কিন্তু প্রলেপ দেওয়াই যায় না, কভার তুমি করতেই পারবে না ব্ল্যাক হোলকে। এত বড় ব্ল্যাক হোলকে কভার করা পসিবল নয় রেলওয়ে মিনিস্টার, এত বড় ব্ল্যাক হোলকে রিয়েলি স্যার পসিবল নয় আপনি এত সহজে কভার করতে পারবেন। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে ফেয়ার এক্সাম কন্ডাক্ট করার জন্য রেলওয়ে বলছে রেলওয়ে ইজ ইউজিং আধার। ডেফিনেটলি রেলওয়ে ইউজিং আধার, এটা অবশ্যই আধার ইজ ম্যান্ডেটরি ফর অথেন্টিকেশন, দ্যাট ইজ গুড। বাট প্রবলেম হচ্ছে এখানে আমরা স্টুডেন্টদের ফ্রড, এই ব্যাপারটা তো আমরা ডেফিনেটলি কাটাতে পারছি, কিন্তু এক্সাম সেন্টারে যে মিসম্যানেজমেন্ট হচ্ছে ওর মধ্যে যে কোনো ব্যাপার ঘটলে সেক্ষেত্রে আমরা কীভাবে করছি আমরা যেটা করছি, আমি যেটা করছি, পরীক্ষা ক্যান্সেল করে দিচ্ছি। একটা ছেলে যে 2 দিন আগে থেকে প্রিপারেশান নিচ্ছে, জামা কাপড় গোছাচ্ছে, গুছিয়ে সে অন্য একটা রাষ্ট্রে, মানে অন্য একটা রাজ্যে যাচ্ছে, সেই রাজ্য থেকে আবার সে ব্যাক করছে বিনা পরীক্ষা দিয়ে। এই যে 3 দিনের ধকল, 3 দিনের জার্নি, এটা তাতে এক্সাম একজন আমাকে লিখেছে যে স্যার আমরা তো রাজ্য ট্যুর করে ফেলছি। ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট। শুধু তাই নয়,
ভালো করে ভাবো একটা জিনিস, সেটা হচ্ছে রেলওয়ে যে ক্যালেন্ডার, যেটা আমাদের যে মূল 5 ডিম্যান্ড এজেন্ডা ছিল আজকের, সেই ডিম্যান্ড এজেন্ডার প্রথমে কি রাখা হয়েছিল, যে ক্যালেন্ডার। তো সেই ক্যালেন্ডারটাই ঠিক নেই, কারণ দেখতে পাচ্ছ এসএসসির সাথে, স্টাফ সিলেকশন কমিশনের সাথে, সিজিএল এর সাথে কি হচ্ছে, ক্ল্যাশ হয়ে যাচ্ছে। যে ছেলেটা 3 দিন কাটাচ্ছে জাস্ট একটা এক্সাম সেন্টারে গিয়ে ব্যাক করে, পরীক্ষা না দিয়ে ব্যাক করতে, তার যদি পরের দিন পরীক্ষা থাকে, তার যদি দিনের দিন পরীক্ষা থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে? এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আজকে আমাদের বেরোজগারি, আজকে আমাদের আনএমপ্লয়মেন্ট একটা এমন চরমে আছে, আমি কেন একটা জানলা খোলার জন্য একটা জানলাকে বন্ধ করব? আমি কেন একটা পরীক্ষা দিতে গিয়ে অন্য একটা পরীক্ষাকে আমি ক্লোজ করে দেবো? এটা তো ঠিক নয়। তাহলে তো আমার সুযোগ আমি নষ্ট করছি বা হারাচ্ছি। এখানে রেলওয়ে কি বলেছে দেখো, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ সিন্স নভেম্বর 2024, নভেম্বর 2024 থেকে কন্ডাক্ট করছে কম্পিউটার বেসড টেস্ট, এবং মোর দ্যান 1.86 করোড় ক্যান্ডিডেটকে নিয়ে সেটা 7টা ডিফারেন্ট নোটিফিকেশানে কম্প্রোমাইজিং, যেটা 55,157 ভ্যাকান্সি, অর্থাৎ 7টা ডিফারেন্ট নোটিফিকেশান বেরিয়েছে এখনও অবধি 2024 নভেম্বর থেকে, এবং তার ফলে 1.86 কোটি ক্যান্ডিডেটকে রেল কিন্তু কী করেছে, অ্যাকোমোডেট করতে চেয়েছে। এবং সেই 1.86 কোটি ভ্যাকান্সি, মানে 1.86 কোটি যে ক্যান্ডিডেট, তারা পরীক্ষা দিচ্ছে 55,000 ভ্যাকান্সির জন্য, 55,197 ভ্যাকান্সির জন্য পরীক্ষা তারা দিচ্ছে। তুমি একটা কথা ভালো করে ভাবো, 1.86 কোটি ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, 55,197 রেল বলছে অ্যাকুমুলেট করে। তাহলে একটা জিনিস তুমি ভালো করে ভাবো, তাহলে এবার ভাগ করে দেখো তো, প্রতি শিফট পিছু কতজন ক্যান্ডিডেট লড়াই করছে। সেখানে আমি কেন ভ্যাকান্সিগুলোকে জাস্ট এমন একটা সময় বার করব, যে সময় বার করলে আমার সুবিধা হয়, সেই সময় কেন বার করার জন্য ভ্যাকান্সিগুলোকে আমি প্রিজার্ভ করে রাখবো? কেন প্রত্যেক বছর আমি এই সেম পরিমাণ ভ্যাকান্সি দিতে পারবো না? এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি বলছি না রেলওয়ে চেষ্টা করছে না, আমি বলছি না যে রেলওয়ে মানে অন্যান্য যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি আমি বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্টের যে অবস্থা, তার থেকে রেলওয়ের যে অবস্থা, এসএসসির যে অবস্থা, ভেরি গুড, এটা অবশ্যই। কিন্তু যেটা গুড, তার থেকে তো মানুষ আরও বেশি এক্সপেক্ট করে, তার থেকে তো মানুষ আরও বেশি চায় যে সেখান থেকে গুডনেস আসুক। তাহলে সেখানেও যদি দেখা যায় যে ব্ল্যাকনেস পূর্ণ হয়ে যাচ্ছে, সেখানেও যদি দেখা যায় যে ব্ল্যাক হোল তৈরি হচ্ছে, তাহলে স্টুডেন্টের আশাটা কিন্তু নিরাশায় পরিণত হয়। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। রেলওয়ের পরে বলছে যে 50,000 ক্যান্ডিডেটকে ফিনান্সিয়াল ইয়ার 2025-26 কী করা হয়েছে, চাকরি দেবে, এটা বলছে। দিস উইল এনাবেল, এটা রেলওয়েকে কী করবে, কী করতে সমর্থ করবে, অ্যাপয়েন্টমেন্ট দিতে সমর্থ করবে। কতটা অ্যাপয়েন্টমেন্ট? টু মোর দ্যান 50,000 বেশি ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দিতে সমর্থ করবে বা এনাবেল করবে। তার মধ্যে 9,000 ভ্যাকান্সির অ্যাপয়েন্টমেন্ট অলরেডি দেওয়া হয়েছে ফার্স্ট কোয়ার্টার অফ দিস ফিনান্সিয়াল ইয়ার। প্রথম ফিনান্সিয়াল ইয়ারে যে প্রথম কোয়ার্টার হয়, প্রথম 4 মাসে কিন্তু কী করা হয়েছে, এইটা দেওয়া হয়েছে, গিভেন হয়েছে। ঠিক আছে, এটা গেল ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট বলা হয়েছে কন্ডাক্টিং সিবিটিস ফর আরআরবি, অর্থাৎ 50,000-এর মধ্যে 50,000 টার্গেট এই বছরে, তার মধ্যে 9,000 পূরণ হয়েছে এই বছরের প্রথম ধাপে। একটা জিনিস ভালো করে পাবো, 1 লাখ যেখানে রেলওয়ে গ্রুপের ভ্যাকান্সি দরকার, আমি সেখানে 50,000-এর স্যাটিসফ্যাকশন কেন পাবো? এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নেক্সট বলছে কন্ডাক্টিং সিবিটিস ফর আরআরবি এক্সামস ইজ এ হিউজ এক্সারসাইজ রিকোয়ারিং লট অফ প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন, উই অল নো দ্যাট। ডেফিনেটলি এক্ষেত্রে রেলওয়েকে আমি সাধুবাদই জানাবো, কারণ অত স্টুডেন্টের প্রত্যেকের প্রশ্নপত্র করা, সেখানে ব্যাপারটা করা, সেটাকে নিয়ে ক্যান্ডিডেটকে নিয়ে সেটাকে অ্যাকোমোডেট করা ইজ ডেফিনেটলি এ টাস্ক, এবং সেটা একটা হার্ড ওয়ার্ক, এটা হার্ড টাস্ক। ঠিক আছে, এ টাস্ক অফ চ্যালেঞ্জ ডেফিনেটলি। কিন্তু আমি এটাও জানি যে রেলওয়ে যাকে বাছছে, সেই এক্সাম ভেন্ডর, রেলওয়ের যে এমপ্লয়মেন্ট যে সিস্টেম, সেটার প্রতি তো মানুষের আশা আছে, সেই জন্য তো মানুষ আজকে রেলওয়ের পরীক্ষা দেয়। তো সেখানে ফেল হলে কি করে চলবে? কি বলছে দেখো, কন্ডাক্টিং সিবিটিস এগুলো বলেছে। নেক্সট বলেছে আরআরবিজ হ্যাভ রিসেন্টলি টেকেন দ্য ইনিশিয়েটিভ আ লট টু অ্যালট এক্সাম সেন্টার ক্লোজার টু দ্য ক্যান্ডিডেট প্লেস অফ দ্য রেসিডেন্ট, অর্থাৎ বাড়ির কাছাকাছি পরীক্ষা কেন্দ্র যাতে হয়, সেটা কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। কিন্তু তুমি একটা জিনিস ভালো করে ভাবো, উইথ স্পেশাল প্রেফারেন্স গিভেন টু দ্য ফিমেল অ্যান্ড পিডব্লিউবিডি ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হন, তারা স্পেশালি এবেলড হন তাদের জন্য, এবং যারা ফিমেল তাদের জন্য বাড়ির কাছাকাছি। কিন্তু তুমি একটা কথা ভাবো, আমরা এনটিপিসি পরীক্ষায় কী দেখেছি, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অবশ্যই খুব দূরে না হলেও বেশ দূরে তো হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারও আরেকটা জিনিস কি, সবচেয়ে বড় কথা, দূরে আমি যাচ্ছি, আমি যদি পরীক্ষা না দিয়ে ফিরি, জাস্ট ফর দ্য মিসম্যানেজমেন্ট অফ দ্যাট সেন্টার, যেখানে আমার কোনো দোষ নেই,
অন্য থার্ড পার্টির দোষের কারণে আমাকে পরীক্ষা না দিয়ে ফিরতে হচ্ছে, যেখানে আমার বাবা মা অসুস্থ, তাকে হয়তো আমি অন্য একজনের কাছে রেখে যাচ্ছি, এমন সিচুয়েশনে দেখা গেছে, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু হয়ে দাঁড়াচ্ছে এখানে। এছাড়াও দেখো বলা হয়েছে লাস্টে যে জ্যামারও বসানো হয়েছে 100% এরিয়াতে, যাতে করে কোনো চিটিং যদি অনলাইন বেসে হয় সেটাকে আটকানো যায়। এগুলো সবই গুড, আমরা সাধুবাদই জানাই। সমস্যা হচ্ছে একটা জায়গায়, সমস্যা এগুলো নিয়ে নয়, এগুলো ডেফিনেটলি ভালো জিনিস এবং এগুলোকে হাইলাইট করাও দরকার। ডেফিনেটলি আমরা যখন কোনো সিস্টেমকে বিশ্লেষণ করছি তখন তার নেগেটিভটাকে শুধু দেখলে হবে না, তার পজিটিভটাকে দেখার দরকার। সমস্যা হচ্ছে নেগেটিভটা এত বেশি হয়ে গেছে যে এই পজিটিভগুলো দিয়ে সেই নেগেটিভটাকে ঢাকা যাচ্ছে না। আমরা যখন 2019-এ যখন গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষা দিচ্ছি তখন আমরা এটা কখনোই ভাবি না যে এবছর যদি আমি পরীক্ষায় পাশ না করতে পারি আমি আবার 5-6 বছর পরে গিয়ে পরীক্ষা দেবো। অর্থাৎ আমি বাবা হওয়ার সময়, ঠিক আছে, আমি বাবা হওয়ার সময় পরীক্ষা দিতে যাব, আমি শ্বশুর হওয়ার সময় পরীক্ষা দিতে যাব, হুইচ ইজ ভেরি ক্রিটিক্যাল থিংস। ঠিক আছে, আমি এইভাবেই বলবো এবং এইভাবে বলাটাই উচিত। তার কারণ আমাদের বয়স তো আর থেমে থাকে না। আমাদের রিক্রুটমেন্ট প্রসেস এত স্লো হলে কী করে হবে যে 5-6 বছর পরেও একটা রিক্রুটমেন্ট বেরোচ্ছে এবং সেখানেও জাস্ট ভ্যাকান্সি এইটুকু, এবং সেটাও অ্যাকোমোডেট করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে একটা মিনিস্ট্রিয়াল সিস্টেমকে, হুইচ ইজ ভেরি রং অ্যান্ড হুইচ ইজ নট মিসম্যানেজমেন্ট। তো হোয়াট ইজ ইট? এটা যদি মিসম্যানেজমেন্ট না হয় তো এটা কি? আর তাই শুধু নয়, 6 বছর বা 5 বছর পরে যখন পরীক্ষা হচ্ছে তখন যে সালে নোটিফিকেশান বেরোচ্ছে সেই সালেও পরীক্ষা নেওয়া যাচ্ছে না, তার পরের বছরে পরীক্ষা এবং তার পরের বছরে জয়নিং, এইভাবে করতে করতে আরও 2 থেকে 2.5 বছর কাটছে, হুইচ ইজ অলসো ভেরি রং। কারণ যে গ্যাপটা রেলওয়ে পাচ্ছে সেই গ্যাপে কেন ম্যানেজমেন্টটাকে ঠিক করা হচ্ছে না, এটাও একটা ম্যাটার। নেক্সট হচ্ছে, যেহেতু এই গ্যাপে স্টুডেন্টদের বয়স থেমে থাকছে না, তাহলে এজ রিল্যাক্সেশন কেন আসবে না, এটাও একটা ম্যাটার। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং এগুলোকে বুঝতে হবে। নেক্সট যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা ভালো করে বুঝবে। আজ কিন্তু ট্রেন্ডিংয়ে যায়নি, ঠিক আছে, আজ যেভাবে হ্যাশট্যাগ করা হয়েছে সেই হ্যাশট্যাগ কিন্তু ট্রেন্ডিংয়ে যায়নি, এবং এর দোষ কেবলমাত্র যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা হ্যাশট্যাগ করছি তাকে দিলে চলবে না। আমরা জানি সেখানে আইটি সেলের লোকজন থাকে এবং সেখানেও কিছু না কিছু কার্যকলাপ হয়, কিন্তু তা সত্ত্বেও আমরা সেই কার্যকলাপকে ছাপিয়ে যেতে পারি। দেখো, বন্দুক নিয়ে ওপাশে 10 জন দাঁড়িয়ে আছে আর এপাশে যদি 100 জন খালি পায়ে হাঁটে, তাও কিন্তু 10 জনের পক্ষে পসিবল না সেই খালি পায়ে হাঁটে 100 জনকে ট্যাকেল করা। তো যতই আইটি সেলের লোকজন থাকুক না কেন, আমাদেরকে আরও বেশি করে টুইট করাটা প্রয়োজন ছিল আমাদের। আমি বলবো আজকে টুইট কম হয়েছে, আমি নিজে অ্যানালিসিস করেছি, আমি দেখেছি টুইট আজকে কম হয়েছে, হুইচ ইজ ভেরি রং। এত টুইট যদি কম হয় তাহলে কী করে হবে? টুইট তো আরও বাড়ানো উচিত। তোমরা ভেবেছো যে একবার করেই হয়ে গেছে, তোমরা যদি ভাবো যে না এই জিনিসটা তো আমাদের জাস্ট বাড়ি বসে যদি একটা টুইট করতে গেলে প্রবলেম হয়, তাহলে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি এটা তো বুঝতে পারছি না যে তোমাদের কাছে তাহলে ইম্পর্টেন্ট কোনটা। তোমরা ধরে নাও, আমি ধরে নিচ্ছি তোমাদের কাছে টুইটারের অ্যাকাউন্ট নেই, তাহলে ফেসবুকের অ্যাকাউন্ট খুলছো, হোয়াটসঅ্যাপ খুলে ফেলছো, হোয়াটসঅ্যাপে কপি করছো এবং হোয়াটসঅ্যাপ আরেকটা হোয়াটসঅ্যাপ বানাচ্ছো। তোমরা জানো এখন হোয়াটসঅ্যাপ দুটো হতে পারে, ঠিক আছে, একই ফোনে দুটো হোয়াটসঅ্যাপ রাখা পসিবল হয়। এগুলো সবই তোমরা করছো, অথচ তোমাদের মাথায় এটা খেলছে না যে আমি একটুখানি টুইটারে যাই, আমি একটু এক্স হ্যান্ডেলে যাই, গিয়ে একটা ফোন নাম্বার, একটা ইমেল আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি সেখানে একটা টুইট করি, তাহলে তো সরকারের কানে পৌঁছবে। গভর্নমেন্ট ডেফিনেটলি এতদিন পরে শুনতে পেয়েছে, এবার তো তার সে কানটা খুলেছে, তাহলে এবার তো কানে তার ঢোকাতে হবে। আর সেই ইনিশিয়েটিভটা কে নেবে? স্টুডেন্টরাই তো নেবে, তাই না? আমরা ব্যাক করছি, আমরা ধরে আছি, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমরাও প্রায় অনেক টুইট করেছি, সোজা কথা বলতে, মানে ম্যাম তো সমানে বসে আছেন সামনে যাতে টুইট করতে পারেন, ঠিক আছে, তো প্রত্যেকটা টুইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে রিটুইট করেছে, থ্যাংক ইউ দেম, কিন্তু তোমাদেরকে ইনিশিয়েটিভটা নিতে হবে। সেই ইনিশিয়েটিভটা কোথায় যাচ্ছে সেটা তো ইম্পর্টেন্ট, তাই না? নিজেদের হাক তো নিজেদেরকেই বুঝে নিতে হবে। তাই আমি বলবো নেক্সট যদি কোনো ক্যাম্পেইন হয়, আমি বলবো এটা কিন্তু তোমরা করবে প্লিজ। অর্থাৎ তোমরা কিন্তু ডেফিনেটলি মাথা রাখবে যে টুইট করা কিন্তু ইম্পর্টেন্ট, এভাবে কিন্তু গভর্নমেন্টের কানে পৌঁছানো যায়। আর তার প্রমাণ হচ্ছে এই নোটিশটা যেটা দিয়েছে। ইয়েস, দিস ইজ নট স্যাটিসফ্যাক্টরি, এটা অবশ্যই সন্তোষজনক নয়, কিন্তু আমরা আশা রাখবো যে এটা আরও সন্তোষজনক পদক্ষেপ রেল কিন্তু নেবে, এটা আমরা আশা রাখতে পারি।